লন্ডনের পথঘাট আর দালান কোঠার দিকে চেয়ে সময়ে সময়ে একরকম উল্টো ভাবনা আমাকে পেয়ে বসে। কোনো ব্যক্তি বিশেষ কিংবা জাতি বিশেষের যদি কোনো অতীত না থাকে, যদি সেই ব্যক্তি বা জাতি কোনো একটি জায়গায় হঠাৎ গজিয়ে ওঠে, তাহলে কেমন হয়? তার ইতিহাস নেই, অতীত নেই, কোনো মানুষ বা জাতি বিশেষের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই, আপনা আপনিতেই স্বয়ম্ভূ হয়ে একদিন এমনই গজিয়ে উঠতে দেখা গেল। তখন আর তার পেছনে বা আশেপাশে পরিচিত কাউকে না পেয়ে তার কী দশা হয় তা অনুভব করার এবং চিন্তা করার মতো। কোনো সুস্থ মানুষ বা জাতির জীবনে স্বভাবতই এমন অবস্থা দেখা যায় না, এই যা ভরসা। তাই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করার জন্য ব্যক্তি বা জাতি বিশেষ কত না আয়োজন করেছে। তার সেই আয়োজনের ভেতর দিয়ে তার স্বাতন্ত্র্য ও অগ্রগতির ইতিহাস সূচিত হচ্ছে। চীনাদের সম্পর্কে একটা গল্প আছে। তারা জাতীয় ইতিহাস জানবার আগে নাকি পিতৃপুরুষের ইতিহাস আয়ত্ত করে। এ সত্যিই কৌতুকপ্রদ। ইতিহাসে দেশের যুগ যুগান্তরের কাহিনী লিপিবদ্ধ হয়। যে বর্তমান প্রতিদিন নিজেকে রচনা করে দিয়ে যায়, ইতিহাসের পাতায় তা অতীতের গায়ে গিয়ে পুঞ্জীভূত হয়। স্বচ্ছ পানের ওপর দৃষ্টি নিবদ্ধ করলে তাতে যেমন নিজের মুখ প্রতিবিম্বিত হয়, তেমনি মানুষ তার পিতামহের কীর্তি কথা প্রতিফলিত দেখে। এ কারণেই বোধহয় চীনারা দেশের ইতিহাস জানবার আগে নিজের পিতা, তস্যপিতা, তস্যপিতা করতে করতে তার 14 কি 28 পুরুষের ইতিহাস করতলগত করে, জানে তাদের নাম, তারা কি কারণে খ্যাত কি অখ্যাত তার বিবরণ, ঘটনা ও কাহিনী। ভাবছি, সত্যি তো, এ না হলে ইতিহাসের প্রতি আকর্ষণ জাগবে কি করে? আমাদের দেশে এমন কটা লোক পাবো যারা তাদের বাবা থেকে ঊর্ধ্বতন 7 পুরুষের নাম অবাধে বলে দিতে পারে, মা থেকে ওপরের দিকে আর 5 জনের নাম করতে পারে। এক একটি মানুষের মধ্যে দেখা যায় এভাবে তার মাতৃ কি পিতৃকুলের ঊর্ধ্বতন বহু পুরুষের নাম জানার স্পৃহা। যার এই স্পৃহা প্রবল, তার আত্মসচেতনতাও উল্লেখযোগ্যভাবে প্রশংসনীয়। ইংরেজদের প্রত্যেককে বিচারের সমান মাপকাঠিতে ফেলে যাচাই করা যায় না। তবু সত্য, ইংরেজরা জাতি হিসাবে আত্মসচেতন। তার পরিচয় পাই ইংল্যান্ডের পথে ঘাটে। পথ চলতে গিয়ে রং বেরঙের ছোট বড় নানা আকারের মূর্তি দেখি। এ মূর্তিগুলোর কতকটা পৌরাণিক, অধিকাংশই ঐতিহাসিক। গ্রিক কি রোমকদের মতো কিংবা ভারতীয় হিন্দুদের মতো ইংরেজরা এত বেশি পুরাণ প্রিয় নয়, কিন্তু ইতিহাস প্রিয় তাদের চেয়ে অনেক গুণ বেশি। খাস লন্ডনে পৌরাণিক মূর্তি যা দেখি তার সংখ্যায় কয়টি? পিকাডিলির অ্যারোস বা কামদেবতা কিউপিডের আর কেসিংটন গার্ডেনের পিটার প্যানের মূর্তি। এ ধরনের আরও 2-4টি মূর্তি বাদ দিলে লন্ডনের প্রায় প্রতি প্রধান পথের আশেপাশে একরকম 2-4 কদম আগে পরেই জাতীয় ইতিহাস রচনাকারী এমন ছোট বড় লোকের পাথরের বহু মূর্তি শোভা পায়। যেসব মূর্তির গায়ে তাদের নাম ধাম, তাদের কীর্তি খোদাই করা আছে। এদের মধ্যে অনেকেই ইংরেজ রাজত্ব বিস্তারের জন্য যুদ্ধে শহীদ হয়েছে। যুদ্ধে বিজয়ী কিংবা যুদ্ধের শহীদদের মূর্তি কি স্মৃতিস্তম্ভের এইসবের মধ্যে সংখ্যায় বেশি। চলতে চলতে দেখব কোনো মা এদের স্মৃতির পুজোয় কখনো বা ফুল দিয়ে গেছেন, কোনো স্ত্রী ফুলের সঙ্গে স্মৃতির বেদিতে হৃদয়ের অর্ঘ্য নিবেদন করে গেছেন। জাতীয় জীবনে এর কী মূল্য কম? আগের যুগের ইংরেজদের বীরত্ব ও জীবনদানের এসব কীর্তি ও স্মৃতিস্তম্ভ দেখে বর্তমানের ইংরেজরা প্রেরণা পাবে, তাদের জীবনের লক্ষ্য স্থির করবে, সামনে চলার পথ উদ্দীপ্ত হবে, অতীতের পথ ধরে ভবিষ্যৎ লক্ষ্য করে বর্তমানের ইতিহাস রচনা করে যাবে। ইংরেজদের নগর পরিকল্পনা আর পথে মূর্তির বহর দেখে আমার এই কথাই মনে পড়েছে। সবচেয়ে আশ্চর্য হই ট্রাফালগার স্কোয়ারের নেলসনের কলাম দেখে। ট্রাফালগার যুদ্ধবিজয়ী নৌসেনাপতি নেলসনের মূর্তি সুউচ্চ স্তম্ভের ওপর স্থাপনা করা হয়েছে। মুখে তার বিজয়ীর গৌরব, বুকে অপরিসীম সাহসের উদ্দীপনা। নিচে স্তম্ভের পার্শ্বদেশে ব্রিটিশ সিংহের 2টি বিরাট প্রতিমূর্তি। আভাস ইঙ্গিতে বলা হচ্ছে কোথাও যেন এদের পরাজয় নেই, শুধুই বিজয়দীপ্ত অভিযানের এই ইতিহাস। ইংরেজের ইতিহাস প্রীতির কথা বলতে গেলে শুধু মূর্তি কিংবা ভাস্কর্যেই তার পরিচয় শেষ হয় না। যেসব মূর্তির কথা বলছি তা তো জন ও যান চলাচলের পথের বহিরাবরণ হিসাবে কাজ করে। ইংরেজও তাদের অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে, সরবে আপন মহিমা ঘোষণা করে। এছাড়া স্থান বিশেষে ইতিহাসকে জীবন্ত ও জাগ্রত করে রাখবার প্রয়াসও এদের কম নয়। তার দৃষ্টান্ত দেখি এদের মিউজিয়াম বা জাদুঘরগুলোতে। সাম্রাজ্য লিপ্সা ইংরেজদের জাতীয় চরিত্রের প্রধান লক্ষণগুলোর অন্যতম। পথের পার্শ্ববর্তী মূর্তিগুলোতে তার কিছুটা পরিচয় পাই,
কিন্তু তার চেয়েও বেশি করে পাওয়া যায় প্রাচীন অস্ত্র প্রদর্শনীর আগারগুলোতে। টাওয়ার অব লন্ডন এমনই এক স্থায়ী অস্ত্র প্রদর্শনী। প্রাচীনকাল থেকে এই কাল পর্যন্ত এক এক যুগের সৈন্যরা কী সাজে সেজেছে, কী অস্ত্র ব্যবহার করেছে, কী অসুবিধায় পড়েছে, সে অসুবিধা থেকে বাঁচবার জন্য পরবর্তী যুগে কী উপায় উদ্ভাবন করা হয়েছে, বইয়ের পাতায় তাকে নিবদ্ধ না রেখে এখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। অবসর মতো ছেলে বুড়ো সকলে তা দেখছে। শিক্ষিতদের স্মৃতির এতে হচ্ছে ঝালাই, আর বইয়ের পাতা থেকে মুখস্থ না করে শিশুদের হচ্ছে এ থেকে চাক্ষুষ শিক্ষা। যুগ যুগান্তের ইতিহাস এমনই করে মানুষের চোখের সামনে আপনা আপনি যেন মেলে ধরেছে। মানুষ না শিখে যাবে কোথা দিয়ে? আর দেখে শিখে ভুলবেই বা সে কী করে? ইতিহাসের পুরনো পাতা চোখের সামনে যখন এমনি করে ভেসে ওঠে, তখন মানুষের অজ্ঞাতসারেই নতুন ইতিহাস আপনা থেকেই রচিত হয়ে যায়। জাতি কোনোদিন আত্মবিস্মৃত হয় না। জাতির মর্মমূলে অতীতে অলক্ষ্যে দানা বেঁধে বেঁধে ভবিষ্যতের পথ আপনাকে রচিত করে দিয়ে যায়। জাতীয় জীবনে এর প্রেরণা কি কম? এর মূল্য কি টাকা দিয়ে পরিমাপ করা যায়? সমগ্র জাতির আত্মচেতনাকে বিদ্ধ করে তাকে জীবন্ত রাখার এক অপূরূপ আয়োজন। একটি মানুষের জীবনে যা সত্য, একটি জাতীয় জীবনে বোধহয় তাই সত্য। যে যায় সে আর ফিরে আসে না। যাকে বর্তমান থেকে ঝরিয়ে অতীতের খাঁচায় বন্দি করা গেল, সে অতীত এমনই করুণ, এমনই নিষ্ঠুর যে তার স্বমূর্তিতে সে কোনোদিন আর তাকে ফিরিয়ে এনে দেবে না। বর্তমান ও অতীতের সম্পর্ক বড় ঠুনকো। প্রতি মুহূর্তের বর্তমান অতীতের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। কেউ কারো পাশে দুদণ্ড দাঁড়িয়ে একটু যে মিষ্টি সম্পর্ক পাতাবে তার অবসর নেই। হয়তোবা মহাকালের নিষ্ঠুর নিয়মে তার প্রয়োজনও নেই। কিন্তু মানুষ মানুষ, সে জড় পদার্থ নয়। সে মহাকালের অমোঘ নিয়মের মতো অমন নির্মম নয়। তাই সে কল্পনা করে। যে দিনটি হারিয়ে গেল তাকে ধরে রাখবার স্বপ্ন দেখে। যে মানুষ তার জীবন থেকে ঝরে গেল তার স্মৃতি বুকে পুষে অবসর মুহূর্তে অঝরে ব্যথা বারিধি রচনা করে। তবু আশা জেগে থাকে প্রাণের ক্রন্দনে, যদি আবার তাকে ফিরে পাওয়া যায়। তার অতীতের কীর্তি ও অপকীর্তি, গল্প ও রচনা, চাওয়া ও পাওয়া, সার্থকতা ও ব্যর্থতার সকল ইতিহাস একত্র করে তাই এক জায়গায় গুছিয়ে রাখতে সত্যই সে ভালোবাসে। সে আগ্রহের বশেই সে রচনা করে বিরাট গ্রন্থাগার, গগনচুম্বী স্মৃতিস্তম্ভ, সুদৃশ্য কুতুব মিনার, সৌন্দর্যের পুষ্পপুঞ্জ, প্রশান্ত পাষাণের তাজমহল, সুবৃহৎ মিউজিয়াম। মূল অতীতকে মুখর করার জন্য তার কতই না প্রয়াস। লন্ডনে এসে সুযোগ পেলেই একটা না একটা মিউজিয়াম দেখে আসি। এখানে মিউজিয়াম কি আর একটা দুটো? না, একই ধরনের। ছোটোখাটো মিউজিয়াম তো বেশুমার, বড় মিউজিয়ামের সংখ্যাও কম নয়। এর মধ্যে ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আর ব্রিটিশ মিউজিয়াম দেখার মতো। বৃহত্তের দিক থেকে সারা ইংল্যান্ডে ব্রিটিশ মিউজিয়ামের জুড়ি নেই। জায়গার অভাবে এখানকার প্রয়োজনীয় জিনিসপত্রের কিছুটা ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে স্থানান্তরিত করা হয়েছে। ব্রিটিশ মিউজিয়ামের নানা ভাগ উপভাগ রয়েছে। ভারতীয়, চৈনিক, মিশরীয় ও সিরিয়াকে সভ্যতার নিদর্শনযোগ্য ভাগগুলোই এই মিউজিয়ামে সুরক্ষিত। প্রাচীনত্বে মিশরীয় সভ্যতার নিদর্শনগুলো এই মিউজিয়ামের অন্যান্য সব কিছুকে ছাড়িয়ে গেছে। মুগ্ধ হয়ে দেখছি এই বিভাগের মানব সভ্যতার 4000 বছর আগেকার নিদর্শন। সেকালের চেয়ার, কাঠকুঠোর তৈরি জিনিস, ছোট ছেলের পায়ের জুতো, আর সবার উপরে মিশরের মমি। মমি অর্থাৎ সেকালের মিশরীয় রাজরাজরা, রাজকন্যা ও রাজরানীদের সুরক্ষিত মৃতদেহ। সেকালের কাপড় চোপড়েই জড়ানো। এমনভাবে ভাঁজে ভাঁজে কাপড় জড়িয়ে রাখা হয়েছে যে দেখে মনে হবে যেন জীবন্ত মানুষই শটান হাত পা ছড়িয়ে ঘুমের ঘোলে ঢলে পড়ে আছে। এই দৃশ্য দেখতে দেখতে কখন যে আমি অনাদি অতীতের সঙ্গে একাত্ম হয়ে গেছি মনে নেই। দেখলাম সেই অনাদিকালের মানব সভ্যতার ধারা যুগে যুগে এক জাতির মানুষের ভেতর দিয়ে আপনাকে রচনা করে দিয়ে যাচ্ছে, বিস্তারিত করে দিচ্ছে। বর্তমানের মানুষ আমরা অতীতের মানুষেরই বংশধর। তাদের সাধনার আর আরাধনার পথ ধরে আমরা এগোচ্ছি সামনের দিকে। কিন্তু তাদের থেকে আমরা কতটুকু ভিন্নত্ব লাভ করেছি? ওই যে চেয়ারটি দেখছি, ওই চেয়ারে তো এখন আমার বসবার উপকরণ। তার তুলনায় অধিক আরামপ্রদ এমন কী আবিষ্কার করেছি আমি? সেই যে ছোট্ট জুতো জোড়া রাজকন্যাকে রাজপুত্রের শোভা বৃদ্ধি করেছিল, আজও তাদেরই বংশধর এই বনি আদমেরা সেই চামড়ার জুতো দিয়েই তো তাদের পদযুগল শীতাতপ ও কাদামাটি থেকে রক্ষা করছে। এখানে এসে বুঝতে পারছি
মুখ অতীত পাষাণ কারায় বন্দী হয়ে অব্যক্ত বেদনায় আমার সঙ্গে মিতালি পাতাতে চাচ্ছে। অতীত আর বর্তমানের আমি যেন একই মানবীয় অনুভূতিতে একাকার হয়ে গেছি। অতীত যেন মানুষের ফেলে আসা দিন ও বহু জীবনের স্মৃতি বুকে নিয়ে মনে মনে নীরব আবেদন জানাচ্ছে, কথা কও, কথা কও, কোনো কথা কভু হারাওনি তুমি, সব তুমি তুলে লও, কথা কও, কথা কও। যাহাদের কথা ভুলেছ সবাই, তুমি তাহাদেরই কিছু ভুলো নাই। বিস্তৃত যত নীরব কাহিনী, স্তম্ভিত হয়ে রও, ভাষা দাও তারে হে মুনি অতীত, কথা কও, কথা কও। ব্রিটিশ মিউজিয়ামের পরে নাম করতে হয় মাদাম তুসোর। বিভিন্ন দেশের অতীত সভ্যতাকে বন্দী করে রাখা হয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। যে হারানো অতীত এখানকার মানুষের চোখে পড়বার নয়, তাকেই চোখে চোখে রেখে প্রেরণা পাবার অপরূপ আধার হলো ব্রিটিশ মিউজিয়াম। এখানে ঢুকলেই প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর দিকে চেয়ে যেন কবি কণ্ঠে ধ্বনিত হতে শুনি, নয়ন তোমাদের পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। মাদাম তুসোর ভাবখানা অনেকটা সেরকমই, তবে তফাৎ এই যে অন্যান্য মিউজিয়ামে যেখানে সুদূর অতীতই প্রাধান্য লাভ করেছে, মাদাম তুসোতে সেখানে অদূর অতীত আর পলায়নপুর বর্তমান নিয়ে কারবার। মাদাম তুসোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই, যেখানে চিত্রের বা ভাস্কর্যের ঠাঁই নেই, আছে শুধু মোমের। মাদাম তুসো নাম্নী এক ফরাসি ভদ্রমহিলা এই কারুশিল্পের গোড়াপত্তন করেন। তাঁরই নাম অনুসারে এই প্রদর্শনীটির নামকরণ করা হয়েছে। এখানে বর্তমান ও অদূর অতীতের ঐতিহাসিক নায়ক নায়িকাদের মোমের মূর্তি তৈরি করে রাখা হয়েছে। বিস্মিত হতে হয় শিল্পী মনের সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি দেখে। দৈনন্দিন জীবনে যে ভঙ্গি যার সবচেয়ে স্বাভাবিক এবং বহুল পরিচিত, তাকে তার বৈশিষ্ট্যের ভঙ্গিতে মোমের মাধ্যমে ধরে দেওয়া হয়েছে। মাথার চুল, চোখের চাউনি, মুখের ভঙ্গি, পোশাকের বিশিষ্টতা সব মিলিয়ে বিশিষ্ট মানুষ স্বয়ং সম্পূর্ণভাবে শিল্পীর মনোজগতে ধরা পড়ে এখানে বন্দী হয়ে গেছেন। অনেক জানা মানুষকে এখানে মোমের মূর্তিরূপে স্বরূপে রূপায়িত হতে দেখে হঠাৎ করে বিস্মিত হতে হয়। মাদাম তুসোর মূর্তিগুলোতে জীবনের লক্ষণ এমনভাবে ফুটে উঠেছে, যাকে দেখছি তিনি যে একটি মূর্তিতে বন্দী হয়ে আছেন সে কথা কিছুতেই মনে পড়ে না। তাদের দেখে মনে হয় তারা যেন তাদের কাজকর্ম করার জন্য নিজ নিজ জীবনের মঞ্চে এসে দাঁড়িয়েছেন। কথা বলতে বলতে যেন হঠাৎ থেমে গিয়ে আবার কি কথা বলতে উদ্যত হয়েছেন। ঠোঁটের কোণে সেই কথাটি যেন ফুটি ফুটি করছে। একালের বিশ্ববিখ্যাত নেতাদের সকলেই আছেন। ইংল্যান্ডের রাজপরিবারের সকলেরই থাকবার কথা, সেজন্য তারা তো আছেনই। শুধু অষ্টম এডওয়ার্ড, বর্তমানে ডিউক অব উইন্ডসর, আর তার স্ত্রী ভূতপূর্ব মিসেস সিম্পসন রাজপরিবারের বাইরে স্বতন্ত্র স্থানে দাঁড়িয়ে রয়েছেন। রাজা পঞ্চম জর্জ, রানী মেরি, রাজা ষষ্ঠ জর্জ, তাঁর রানী, রাজকন্যা মার্গারেট, এককালের রানী এলিজাবেথ এবং রাজপরিবারের গণ্যমান্য সকলেই স্বমহিমায় আসন পেয়েছেন। হিটলার, মুসোলিনি প্রমুখ নেতারাও বাদ যাননি। গান্ধীজিকে দেখেছি তার সেই চিরাচরিত নেকেড ফকির অফ ইন্ডিয়ার পোশাকে। নেহেরিও বাদ যাননি। দেখলাম আমাদের কায়েদে আজমকে শেরওয়ানি পরিহিত পাকিস্তানি পোশাকে। তার চেহারার চিন্তাশীলতার স্বকীয়তা পরিস্ফুট হয়ে রয়েছে। এই জায়গায় এসে দেখেছি রূপকথার নিদ্রিত সুন্দরী সেই স্লিপিং বিউটিকে। তনু দেহ মেলে দিয়ে যে কতকাল ধরে তিনি ঘুমিয়ে আছেন, স্বপনপুরীর কোন রাজপুত্রের প্রতীক্ষায় তার ক্ষীণ শরীর ছেয়ে স্নিগ্ধ কোমলতা যেন পুষ্পিত হয়ে উঠেছে। মাকড়সার জালের মতো সূক্ষ্ম সরু কাপড়ে তার দেহলতা সুশোভিত। তাকে নিঃশ্বাস নিতে দেখা যাচ্ছে, তার হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছে, শ্বাস প্রশ্বাস সুচারু যান্ত্রিক আয়োজনের ভেতর দিয়ে। মনে হচ্ছে তার নিঃশ্বাসে একটি সুমধুর পরিবেশ সৃষ্টি হয়েছে। হাত দিয়ে স্পর্শ করতে নিষেধ আছে। চোখ দিয়ে দেখে হৃদয়ে তৃপ্তি পেতে তাই মন দিয়ে তার চরণ ছুঁয়ে যেতে ইচ্ছে করছে। মাদাম তুসো থেকে বেরিয়ে আসার জন্য দরজার কাছে এসে দাঁড়িয়েছি। দরজার সামনে পুলিশের পোশাক পরা প্রহরী দেখছি নিশ্চুপ দাঁড়িয়ে। সে কি সত্যিকারের মানুষ না মোমের তৈরি মূর্তি বুঝতে পারছি না। দেখতে দেখতে আমি নিশ্চুপ হয়ে গেছি। এমন সময় 10-12 বছরের গোটা দুই ইংরেজ মেয়েকে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। তারা কিম্ভূত কিমাকার রাধাকালো আমাকে দেখে মূর্তির ঠাউরে যেই না আমাকে স্পর্শ করেছে, অমনি আমি সচকিত হয়ে ফিরে দাঁড়িয়েছি। বেচারিদের ভুল ভাঙতেই তারা হতচকিত হয়ে ছুট দিয়েছি। আমি মনে মনে হেসে উঠলাম। সামনে পাহারারত মোমের পুলিশটিকে নিয়ে আমার যে দশা, আমাকে নিয়ে ওদেরও সে দশা হয়েছিল। ওদের ভুল ভাঙলো আমাকে নড়ে উঠতে দেখে, আর পুলিশটিকে স্পর্শ করে আমার ভুল ভাঙলো
যে সে মূর্তি, মানুষ নয়। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম সত্যি মানুষকে মুগ্ধ করে দেবার মতো। প্রাকৃতিক বিবর্তনের ইতিহাস যেন এই মিউজিয়ামে জীবন্ত রূপ ধরেছে। জীব জানোয়ার পশু পাখি তার আদিমতম অবস্থা থেকে কিভাবে বর্তমান রূপে এসে দাঁড়িয়েছে, এইখানে এক দৃষ্টিতে তার ধারণা পাওয়া যায়। প্রত্যেক জীব জানোয়ারকেই রাখা হয়েছে তার জীবনের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে নয়, সেই পরিবেশকে যথাযথ সৃষ্টি করে। মানুষ তার বুদ্ধি এবং মনের চর্চায় প্রকৃতিকে হাতের মুঠোয় কী করে বন্দি করতে পারে তার আর এক বাস্তব নিদর্শন পেলাম এই প্রাকৃতিক ইতিহাস প্রদর্শনীতে। পৃথিবীর বিভিন্ন দেশের জলবায়ুর বিভিন্নতায় ভিন্ন ভিন্ন প্রাণী জন্মায়। তারা এখানে স্থান পেয়েছে তাদের স্বদেশের পরিবেশে। ছোট ছোট প্রাণী থেকে বৃহৎ প্রাণীর কেউই বাদ যায়নি। এক এক রকম স্পেসিস বা গোত্রভুক্ত প্রাণীর হাড়গোড় তো আছেই, তারপর তাদের মৃতদেহকে স্বকীয় পরিবেশে জীবন্ত করা হয়েছে। তারা যে মৃত, প্রথম দৃষ্টিতে তা সহজে বোঝা যায় না। দেখছি হাতি, ঘোড়া, হরিণ, জিরাফ, বাঘ, সিংহ, শিয়াল, বেবুন সবই আছে। জীবজগতের ইতিহাসের বিবর্তন কিভাবে বর্তমান রূপ পেল তা বই পড়ে শিখবার চাইতে এখানে এসে একবার ভালো করে দেখে গেলে জানা যায়। তাতে পরোক্ষ নয়, প্রত্যক্ষ জ্ঞান হয়। আশ্চর্য হচ্ছি ঘুঘু, পায়রা প্রভৃতি পেয়ারা পাখিগুলোকে দেখে। আপন আপন পরিবেষ্টনীতে যেমন করে তারা ঝাঁকে ঝাঁকে বসে থাকে, এখানেও তেমনি গাছের শুকনো কি সবুজ পাতায় ভরা ডালে তাদের বসিয়ে রাখা হয়েছে। কোনো কোনো জায়গায় দেখেছি কপোত কপোতি পরস্পরের চঞ্চু সংলগ্ন হয়ে প্রণয় সম্ভাষণে লিপ্ত হয়েছে। কোনো কোনোটার পাখায় গতির লক্ষণ, যেন উড়াউড়ি করছে। এলাম কুকুরের আস্তানায়। কুকুরের জাতের এত যে বিভিন্নতা আছে, এখানে এদের একত্রে না দেখলে যেন বিশ্বাস হয় না। বই পড়ে কি শোনা কথায় মন যেন তাতে তেমন করে সায় দিতে চায় না। ইংরেজরা ইতিহাস প্রিয় তা তো জানি, কিন্তু তারা যে এমন কুকুর ভক্ত জাত তা এবারে ভালো করে বুঝতে পারছি। ছোট থেকে বড় পর্যন্ত কত জাতের কুকুর যে আছে তা প্রথম দেখলাম। এক একটা দেখতে এক এক রকম। ছোট বেড়ালের সমান থেকে শুরু করে সিংহের মতো বড় কুকুরও দেখলাম। ইংরেজরা শুধু যে কুকুর ভক্ত তাই নয়, কুকুরের রেস ভক্তও বটে। কোন কুকুর কবে কোন রেস জিতেছে, তার পিতা কে ছিল, তার সন্তান কে হলো, এমনে করে তার আগের ও পরের কয়েক পুরুষের রক্তের অবিমিশ্রণ যেভাবে রক্ষা পেয়েছে তাও সযত্নে দেখবার ব্যবস্থা করা হয়েছে। সায়েন্স মিউজিয়ামটি কিন্তু ভিন্ন জাতের। এখানে ইতিহাস ও ভূগোল প্রীতি নেই, আছে বিজ্ঞান সাধনার প্রত্যক্ষ দৃষ্টান্ত। এ যুগটাই বিজ্ঞানের যুগ। বিংশ শতাব্দীর শুরু থেকেই বিজ্ঞানের জয়যাত্রা, তাতে ইংরেজদের অবদান কম নয়। এ যুগে দুনিয়াতে চলতে গেলে প্রত্যেক মানুষেরই যাতে বিজ্ঞানের প্রাথমিক জ্ঞান হয়, এই মিউজিয়ামটি মূলত সেই প্রেরণায় সৃষ্টি। আমাদের দেশের মানুষ তো দূরের কথা, যারা বিজ্ঞানের ছাত্র তাদেরও অনেকে বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল নয়। দোষ দেয়নি তাদের, কারণ বই পড়ে শিখতে গিয়ে কোনোটা দৃষ্টি এড়িয়ে গেছে, কোনোটা বা মাস্টারের হাত থেকে ফসকে গেছে। ফলে বিদ্যা হয়েছে কেতাবি, প্রত্যক্ষ জ্ঞানগোচর নয়। প্রাথমিক জ্ঞানে যে প্রত্যেক মানুষেরই একটা সাধারণ অধিকার রয়েছে তার একটা সুরাহা হয়েছে এখানে। কিসের থেকে কি আবিষ্কার হলো, কোন যন্ত্রে কি হয়, যন্ত্রপাতি কি করে ব্যবহার করতে হয়, এখানকার ছোট ছোট ছেলেপুলেরা পর্যন্ত অবসর বিনোদনের জন্য এখানে এত কিছু নেড়েচেড়ে শিখতে পারছে। এক জায়গায় দেখেছি ছাদ থেকে একটা বিরাট পেন্ডুলাম ঝুলিয়ে রাখা হয়েছে, তার নিচে মেঝেতে এঁকে রাখা হয়েছে একটা বিরাট ঘড়ি। সকালে এসে দেখা যায় পেন্ডুলামটি হয়তো ৮ বরাবর দুলছে। দুপুরে এসে সেই পেন্ডুলামটিকেই ঝুলতে দেখেছি ১২টার দাগ বরাবর। পৃথিবী যে অনবরত ঘুরছে, এটা চাক্ষুষ প্রমাণ সাধারণের কাছে আর কি হতে পারে। লন্ডনে পাকিস্তানের হাই কমিশনের বেসমেন্টে রেস্তোরাঁয় বসে একদিন লাঞ্চ খাচ্ছি। পাকিস্তানি এবং ভারতীয় ছেলেরা মুখের স্বাদ বদল করতে প্রায় এখানে খেতে আসে। রেস্তোরাঁর অধিকারী এক বিত্তশালী পাকিস্তানি, পাকিস্তান থেকেই বাবুর্চি আমদানি করা হয়েছে। পরিবেশনকারিনীরা সব কয়টি ইংরেজ। আমরা কয় বন্ধু মিলে এক টেবিলে বসে খাচ্ছি। পাশে বিলেতে নবাগত এক পাঞ্জাবি শ্রেষ্ঠীকে দেখছি খেতে। ভদ্রলোক সিদ্ধ খাবারের দেশ বিলেতের রসনা পরিতৃপ্তিকর দেশি পোলাও কোরমা পেয়ে গোগ্রাসে গিলছেন। তার কোরমা ফুরিয়ে যাওয়াতে হাতের তুড়ি দিয়ে ওয়েট্রেসকে দৃষ্টি আকর্ষণ করে বললেন, ওয়েট্রেস, গিভ মি এ প্লেট অফ দিস। কোরমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। পরিবেশনকারিনী ইংরেজ তরুণী ভদ্রলোকের সম্ভাষণের ধারা দেখে রীতিমতো চটে গেছে তা বুঝতে পারলাম তার চোখে মুখে বিরক্তির আভাস দেখে। কাজ যখন করতেই হবে তখন তার কথা না শুনে বেচারি পারেই বা কী করে। বিরক্তির সঙ্গে এক প্লেট কোরমা সে ভদ্রলোকটিকে এনে দিল।
মেয়েটি ভদ্রলোকটির কাছ থেকে অন্তত একটা মামুলি ধন্যবাদ পাবারও আশা করেছিল। ধন্যবাদ যে দিতে হবে সেই জ্ঞানটুকু ভদ্রলোকটি লন্ডনে এই প্রথম এবং সদ্য আগত বলে হয়তো আয়ত্ত করতে পারেননি। বুঝলাম, দেশে বহু চাকর বাকর কাটিয়ে খান, তাদের কাছ থেকে সেবা আদায় করেন টাকার দাবির জোরে। তাদেরও যে ব্যক্তিত্ব আছে এবং পারিশ্রমিকের ওপরেও যে শ্রমের মর্যাদা দিতে হয়, এই ব্যাপারটি ভদ্রলোকের আয়ত্তে নেই। এ ইংরেজ মেয়েটিকে ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, তিনি কোরমাপে আবারও নির্বিকারভাবে গিলে যেতে লাগলেন। আমরা খাচ্ছি, বন্ধুদের পরস্পরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করছি এবং ভদ্রলোক এবং তরুণীটির পরস্পরের ব্যবহার দেখে মুচকি মুচকি হাসছি আর ভাবছি শেষ পর্যন্ত মেয়েটি কী করে। ভদ্রলোকের দ্বিতীয় প্লেট কোরমাও খাওয়া হলো। তিনি আবারও পূর্বের ভঙ্গিতে হাতের তুড়ি মেরে যেই ইংরেজ তরুণীটির দৃষ্টি আকর্ষণ করতে গেছেন, অমনি মেয়েটি ক্ষোভে অভিমানে একেবারে হাউয়ের মতো ফেটে পড়ে বলল, জেন্টলম্যান, ডোন্ট ইউ নো দ্য ম্যানার্স? এইরকম কিছু একটা হবে ওর চোখে মুখে আসন্ন ঝড়ের আভাস দেখে তা বুঝতে পেরেছিলাম, তাই বিস্মিত হইনি। কিন্তু যাকে লক্ষ্য করে এসব কাণ্ড ঘটে গেল, তিনি কিন্তু কী অন্যায় করেছেন তা তখনও বুঝতেই পারেননি। এবার মেয়েটিকে দেখলাম ক্রোধ তার কমে এসেছে। অভিমানে নাকের ও চোখের কোণ ঘেঁষা কান্না চেষ্টা করে বেচারি চেপে যাচ্ছে। এই বিশ্রী কাণ্ডটা আমরা আর এগোতে দিলাম না, উভয় পক্ষকেই সামলে নিলাম। ভাবছি মেয়েটি এইরকম ক্রোধেই বা ফেটে পড়ল কেন, আর লজ্জায় অভিমানে কান্নাই বা চাপল কেন? ভদ্রলোকের সম্বোধনের ধারায় মেয়েটির শালীনতা বোধ এবং আত্মমর্যাদায় আঘাত লেগেছে। আমাদের দেশের ঝি চাকরের মতো সে কারো ঝি নয়, সেবা দাসী তো নয়ই। সে ঘন্টা ধরে খাটতে এসেছে, সে শ্রম করবে আর শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেবে। কিন্তু শ্রম করার সময় মানুষ হিসাবে এবং ব্যক্তি বিশেষ হিসাবে তার মর্যাদা, সেও যে মিস অমুক, এই বোধ কোনো ক্রমেই সে ক্ষুণ্ণ হতে দিতে চায় না। এই রকম ক্ষেত্রে ইংল্যান্ডের আর 5 জন নরনারীর মতোই মিস ওয়েট্রেস, উড ইউ গিভ মি এ প্লেট অফ ইত্যাদি ধরনের একটা সম্বোধন সে আশা করেছিল। প্রথমত সে তা পায়নি, দ্বিতীয়ত পরিবেশন করার পর ভদ্রলোকটির কাছ থেকে সৌজন্যসূচক একটা ধন্যবাদও স্বভাবতই সে পেতে পারত, তাও পায়নি। আত্মসচেতন মেয়েটির এতে রাগ হবার কারণ বটে। তাই দ্বিতীয় কি তৃতীয়বারে একই জিনিস বারংবার ঘটতে দেখে নিজেকে সামলাতে না পেরে এই অভিমানিনী মেয়েটি রেস্তোরাঁ ভরা অতলুক লোকের মধ্যে একটি নাটকীয় দৃশ্যের নায়িকা রূপে ফুটে উঠেছে। এই রকম ক্ষেত্রে ইংরেজি সব নারী পুরুষই যে এমন দৃশ্যের অবতারণা করে তা নয়। ইংরেজদের হোটেল রেস্তোরাঁয় বহু বিদেশি নিত্য খানাপিনা করছে, সকলেই যে ইংরেজি আদব তরিকা বা এটিকেট জানে তাও নয়। তবে এরকম হলে কেউ নিজেকে সামলাতে পারে, কেউ পারে না। কিন্তু একটা কথা সত্য যে সকলেরই এই আচার আচরণের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করে। তার কারণ ইংরেজদের তীক্ষ্ণ আত্মসচেতনতা বা আত্মমর্যাদাবোধ। এই ব্যক্তি স্বাতন্ত্র্যের যুগে এখানকার সাধারণ নরনারীও এক একটি ব্যক্তি বিশেষ, তারা এক একটি ইন্ডিভিজুয়াল। তাদের এই বৈশিষ্ট্য বোধ থেকে অপরে তাদেরকে সম্মান করুক, তাদের মর্যাদা রক্ষা করুক, এও যেমন তারা চায় তেমনি অপরকেও তারা যথাযোগ্য সম্মান দেয়। এ পারস্পরিক শ্রদ্ধাবোধই হলো ইংরেজদের নাগরিক জীবনের বোধের গোড়ার কথা। অনুভূতি যে তাদেরকে অপরের প্রতি কত বিবেচনাশীল এবং সহানুভূতি সম্পন্ন করে তুলেছে তা বলে শেষ করা যায় না। সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা, ওঠা বসা, কাজকর্ম দিয়ে জাতীয় চরিত্রের বিচার করা যায়। আমি কিছুদিন ধরে একটি মধ্যবিত্ত ইংরেজি পরিবারের সঙ্গে বাস করছি। কর্তা, গিন্নি, 2টি সমত্ব মেয়ে, একটি স্কুল পড়ুয়া আর একটি লন্ডন বিশ্ববিদ্যালয়গামী ছেলে নিয়ে এই পরিবারটি। মেয়ে 2টির একটি নার্স এবং একটি নাচের শিক্ষয়িত্রী। স্থানীয় একটি নাচের স্কুলে সে নাচ শিখায়। এদের বড় ভাইয়ের নাম রেডিক হার্ড। লন্ডনে আমার সঙ্গে এক হোস্টেলে থাকে। গরমের ছুটিতে কিছুদিনের জন্য সকলেই একত্রে বাস করছে। এদের মা বাবা ভাই বোনদের প্রত্যেকের শিক্ষা এবং জীবিকার পথ আলাদা। প্রত্যেকের জন্য স্বতন্ত্র ঘর। আপন আপন ঘরে প্রত্যেকেই দেখেছি রেডিও সেট রয়েছে। সন্ধ্যার পর যে যার ঘরে ঢুকে আপন আপন কাজে মনোনিবেশ করলো। সঙ্গে সঙ্গে নিজেদের ঘরে রেডিও চলতে লাগলো। কিন্তু এক ঘরের রেডিওর আওয়াজ অন্য ঘরে শোনা গেল না। ডেরেকের বড় বোনকে জিজ্ঞেস করলাম, এত ধীরে রেডিও ছেড়েছ কেন? সে বলল, ধীরে কোথায়, এর চেয়েও ধীরে ছাড়লে আমি যদি শুনতে পেতাম তাহলে তাই করতাম। আমার রেডিও আমারই রুচি অনুসারে, আমারই শোনার জন্য। অন্য কেউ শোনার জন্য তো আমাকে অনুরোধ করেনি। জোর করে আমি যদি শোনাতে চাই তাহলে তারা শুনবে তো নাই, বরং মনে মনে বিরক্ত হবে, তাদের অসুবিধা হবে। দেখছি মিস হার্ট শুধু তার নিজের কথাই বলছে না,
তার জাতের প্রতিনিধি হিসাবেই যেন সে আমার কাছে তার বক্তব্য পেশ করছে। কোনো ইংরেজি বাড়িতে জোর করে অপরের বিরক্তি উৎপাদন করে কোনো রেডিও চালাতে কি শোরগোল করতে দেখলাম না। যা বলছিলাম, উত্তর লন্ডনের ওয়েস্ট বিয়ার রোডের এক পোলিশ পরিবারের পেইং গেস্ট হিসাবে আমি কিছুদিন বাস করেছি। আমাদের সঙ্গে এই পরিবারের এক ইংরেজও বাস করতেন। ডিনার টেবিলে বসে এর সঙ্গে নানা প্রকার খোশ গল্প করতাম। এক রাত্রিতে পরীক্ষার দুর্ভাবনায় আমার ঘুম আসছে না। ঘরের মধ্যে আমি পায়চারি করছি। এপ্রিলের রাত্রি, তখন 2টো বাজে। আর ঘন্টা 2-এর মধ্যেই ভোর হবে। আকাশ পরিষ্কার আছে বলে হয়তো সূর্যের মুখও দেখতে পাবো। শঙ্কা, ত্রাস, অস্বস্তিতে মন আমার ভরে উঠেছে। ঘরে থাকতেও ভালো লাগছে না, বাইরে গিয়েই বা নিষ্কৃতি কোথায়। মনের এই দোলায়মান অবস্থায় আমার ঘরের দরজা খুলতেই দেখি একটি ছায়ার মতো সূক্ষ্ম পদার্থ সন্তর্পণে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। মনে খটকা জাগলো, এত রাত্রে এত চুপুসারে কে এমন গভীর অভিসার করে ফিরছে। তাকে অনুসরণ করলাম। আস্তে আস্তে উপরে উঠতে দেখি সেই ইংরেজি ভদ্রলোক অত্যন্ত সন্তর্পণে দরজা খুলে তার নিজের ঘরে ঢুকে পড়লেন। আমি আর তাকে বিরক্ত করলাম না। বুঝলাম এত রাত্রে বাইরে থেকে এসেছেন বলেই এই সতর্কতা। এ না করে ভাড়া দিয়ে এখানে থাকেন বলে অথবা নিজের ঘর বলে তার দাবি প্রতিপন্ন করার জন্য ধমাধম আওয়াজ করে সিঁড়ি দিয়ে উঠে জোরসে দরজা খুলে আরও বেশি জোরে দরজা লাগিয়ে ধরাম করে বিছানায় পড়তে পারতেন। কিন্তু তাহলে এই বাড়িতে যে আরও মানুষ আছেন এবং এত রাত্রে সকলেই যে গভীর গুণে আচ্ছন্ন থাকতে পারেন, এই বিবেচনা তার আছে বলে বোঝানো হতো না। তাই চোরের মতো চুপি সারে তিনি উপরে উঠে গেলেন। ভাগ্যিস চোর বলে আমি চেঁচিয়ে উঠে কোনো অনাসৃষ্টি কাণ্ড বাধাইনি। অপরের প্রতি বিবেচনাশীলতা ইংরেজের এমনই মজ্জাগত এবং জীবনধারায় অঙ্গীভূত হয়ে গেছে যে অনেক সময় তার বাড়াবাড়িও কম দেখিনি। একদিন সেলফরিজে গিয়ে কতকগুলো টুকিটাকি জিনিস কিনলাম। খুচরো পয়সা ছিল না, তাই কাউন্টারের ভদ্র মহিলাটিকে একটি পাউন্ড দিলাম। তিনি তার পাওনা রেখে চেঞ্জগুলো আমাকে ফিরিয়ে দিচ্ছেন। কয়েকটি শিলিং আর অনেকগুলো পেনি আমার হাতে দিতে গিয়ে একটা করে কয়েন আমাকে দেন আর বলেন থ্যাংক ইউ, আর একটি দেন আর বলেন থ্যাংক ইউ। এত থ্যাঙ্কস দিতে দিতে ভদ্রমহিলা ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত পথ ধরলেন, কিউ কিউ কিউ। ইংরেজের জাতীয় চরিত্রের এই বৃহত্তম নাগরিক চেতনা প্রতিফলিত হতে দেখি তার খুঁটিনাটি আচার আচরণে, ম্যানার্স এবং এটিকেটে। শোবার ঘরে কি বসার ঘরে থুতু ফেলে এরা দেয়ালকে চিত্রিত করে না। এমনকি রাস্তাঘাটেও সাধারণত এদের থুতু ফেলতে কি নাক ঝাড়তে দেখা যায় না। প্রয়োজন হলে রুমারে ফেলে বাড়িতে নিয়ে গিয়ে এসে সেটি নিজেই কেচে দেয়, অথবা এমন কোনো জায়গায় ফেলে যেখান থেকে কোনো রকম রোগ জীবাণু সংক্রমিত হতে না পারে। ঠিক তেমনি ডিনারে কি লাঞ্চ টেবিলে বসে খাবার শেষে আর 5 জনের সামনে দাঁতে লেগে থাকা খাবারের কণা বের করবার জন্য দাঁতের ফাঁকে ফাঁকে কাউকে খেলাল চালাতে দেখলাম না। খেলাল করার জন্য প্রয়োজন হয় এদের হয় না তা নয়, কিন্তু সেটা তারা এক পাশে সরে ওয়াশিং রুমে চলে যায়। হাঁচি বা কাশি এদের যে আসে না তা নয়, কিন্তু মানুষের সামনে হাঁচি দিলে এক্সকিউজ মি বলে দোষটা এরা সারিয়ে নেয়। ক্লাসে প্রফেসরের বক্তৃতা শুনতে শুনতে ক্লান্ত ছাত্রছাত্রীকে অনুরূপ ক্ষেত্রে আমাদের দেশের ছাত্রছাত্রীদের মতো শিক্ষকের সামনে বসে বোয়াল মাছের মতো হা করে হাই তুলতে কি খাবে খেতে দেখলাম না।